শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উথাল পাতাল, আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণ এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওড়নার ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বললেন, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকল, আম্মা। হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প শুনতে পাগল। সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে। সে আন্দাজ করতে পারছে তার মা কোনো গল্প বলবে। হেমলতা দু হাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন। এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পেছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন, আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী। মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যায়। রাজি হবে নাই বা কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানি আপার আগমন, আর 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। শুনেছি আমার গায়ের রং দেখে আম্মার নাক কুঁচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল। দিনে 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন। কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের মাঝে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। গৃহস্থিতে রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন। বিধ্বস্ত অবস্থা, ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফেরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আমার ছেলের নাম বিনোদ ছিল। আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা? হেমলতা ভ্রুকুটি করে বললেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন। বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বৈঠা দিয়ে জল ঠেলে দিচ্ছেন। একটু দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করলেন, ম্যাট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সব সময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম।
কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর চোখের। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি, ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ, চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমল তাকেই বিয়ে করতাম। পূর্ণা, পদ্মজা, খারাপ লাগছে শুনতে? না মা। এক স্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অনন্তপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানি আপার চিঠি পাই, পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল, আব্বার নৌকায় চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়, তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকেই আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকেলে ট্রেনে অনন্তপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু অনন্তপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই, যদিও রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসীদেরকে চেঁচাতে থাকেন, হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে ভড়কে যায়, কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও ক্ষেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার, মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গলগল করে। আম্মার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে, পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা, কি যে বৃষ্টি রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শোনেনি, আমার দিকে হা করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতে আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত বাঁধা ছিল, দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যায়। যেই দেখতে আসতো সেই বৃষ্টি গালি দিয়ে যেত, কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অনন্তপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়ে। ছাড়া পেয়েই ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে। মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গলগল রক্তের ধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনই হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন। আরে, কথা শেষ করতে পারেননি, তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে, জড়িয়ে ধরে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে।
দুই মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে, থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদে চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বললেন, ওকে ঘোরাও, এদের আর কিচ্ছু বলবো না, আর ঘুরবো না। আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আবার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেই এটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানি আবার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আমার উপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আবার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না। বিপদ আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে এসেছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর দুয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে, হাঁটাচলা করতে পারেন। আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আবার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানি আবার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে। এক সময় আমার বিয়ের প্রস্তাব আসে। আগে বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বললেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছুই নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। এক সময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা বাদ দে সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে। মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই। অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দিই। এরপর চলে যাই আরেক এলাকায়। হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। সচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার, কি বর্বরতা তাদের। রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়দিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 2 জনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরো অনেকে ছিল। সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কাই ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ার সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা। এজন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো, আল্লাহ চাইলে সব পারে,
কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসে অলন্দপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরউদ্দিন নাম। বদরউদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে, একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকে। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাফ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার দুটি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলেন। মোর্শেদ নৌকা ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। চারজন চকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক, আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠেন। লোক দুটি বোধহয় তাকায়, এরপর দ্রুত ট্রলারের ভেতর চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়েও ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান, আতঙ্ক নিয়ে ডাকেন। পদ্ম। পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিতে নদীর জলে ভেসে আছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত ভূত। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাঁটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন, এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চেনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা। বাবা দেখো তো তুমি চেনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বললেন, না চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে। চারিদিক অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোনো মায়ের বুক খালি হলো কে জানে। আমার একজনকে চেনা লাগছে মা। কে? চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গম্ভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বোঝে, কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বোঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কেড়ে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, একটু কালো।
মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটা দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো, মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে কত রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন। হানিফের পর প্রান্তর বাপ, এরপরই এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটা দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা, কলাপাড়ার দিকে যাও। ওখানে কি? কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দিব আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে। মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না। অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে। বিয়ের আমেজটাই চলে যাবে। এক সপ্তাহ হয়নি ওই ঘটনাটা পার হওয়ার। আমার বুঝেছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফরিয়ে ওঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাক ডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্মাপার ঘুম ভেঙেছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসে। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদরে? যাও। হানি, মঞ্জুরা আর সম্পর্কে ভাবি হয় এমন আরও দুজন পদ্মজাকে ঘর থেকে নিয়ে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যাবো সাজনাতলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি, দুলা ভাইরা কোলে নেয় তো। বাপ নিলে বিয়ে অসুখ ধুয়ে দেবো না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমাপ্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনের রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি। একটা খোলায় দূর্বা, ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালের সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে। হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন। চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জন নিয়ে করেছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ে হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি হয়ে কাঁদে। অথচ পদ্মজা, হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেয়া হয়, বিশাল এক থালা। তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসে। নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে
পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়ির সব। মা বাপের সাথে দেখা করতে গেলেও তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করে পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো। ফোপাতে ফোপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে, কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনে শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না। পদ্মজার দু হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টানানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলানো, চারিদিকে ঘিরে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল, গিয়ে বলল, আব্বা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ নয়, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বললেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন, এই কথা বলতে চাই। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো করা যায় না, কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসল, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে। আমি মিথ্যে বলি না। তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? আম্মা যখন যা করেছে তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। লিখন সাহা তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনিও জানেন, সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না, হ্যাঁ? আসলে বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন সাহাকে পছন্দ করে থাকো, বলতে পারো আমায়। আমি নিজে থেকে এই বিয়েটা ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হয় ভালো, আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে আমি হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকেন। সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা এবং প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফোটে। ছলছল চোখ নিয়ে 3 বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজাবার পর মাত্র দেখলেন তিনি লাল বেনারসিতে। পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানো পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলল। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল,
এই যে ধরলাম, মৃত্যুর আগে আর ছাড়ছি না। বিয়ে বাড়ির ভিড় কমে গেছে, বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিক হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করছে, থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে, কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে, পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন 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 বোন, আমার মন খারাপ করে থাকবি না, কিন্তু একদম কাঁদবি না। আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না। এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। আম্মু কই? আমার আম্মা কই? আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন, এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা আমি যাবো না, আম্মা যাবো না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো। ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধে হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজা কোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দুহাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরে আসবো আমরা। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সব কিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা, কেন বিয়া দিলা আপার? তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা। ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাতুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তেই ছোট্ট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে বলে, আপা, ও আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়েছে। আপা, কেন হলো আমার পদ্মের বিয়ে? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। দেখিস পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিচ্ছু দাওনি। এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এইভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মারা যাবে হয়তো।
পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে। থামো তোমরা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে। দেখতেও ভালো লাগছে।